প্রিয় বন্ধুরা, মিস্টার ওয়ারেন বাফেট তার জীবনের এক জায়গায় লিখেছিলেন যে সব থেকে গুরুত্বপূর্ণ বই যেটা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, সেই বইটা, যে বইটা 1949-এ পাবলিশ করেছিল, সে বইটার নাম হচ্ছে দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর। মিস্টার বেঞ্জামিন গ্রাহাম বইটা লিখেছিলেন। এমনই একটা বই, যে বই 1949-এ পাবলিশ হওয়া, যেটা না পড়ার কারণে বহু শেয়ার হোল্ডার এই শেয়ার বাজারে প্রচুর পরিমাণে লস করেছিলেন। আজকে লুসিড ম্যানারে গোটা বইটাকে ডাইজেস্ট করে কিছুটা 15 মিনিট সময়ের মধ্যে আমি শেষ করব, যেখানে আমি বক্তব্য রাখবো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর দিকে, যেটা পড়লে, শুনলে, বুঝলে একজন জুয়া খেলা আর একটা ইনভেস্টমেন্ট দুটোর পার্থক্য কি সেটা বুঝিয়ে দেবে। এটা জানলে, শুনলে, বুঝলে সত্যিকারের ইন্ট্রিনসিক ভ্যালু কী জিনিস, মার্জিন অফ সেফটি কী জিনিস, কিভাবে একটা কোম্পানির আইডেন্টিফিকেশন করা যায়, সমস্ত কিছু এই বইটার মধ্যে দেওয়া। 1949-এ বইটা প্রথম পাবলিশ হয়, 1973-তে বইটাকে রিভাইজ করা হয়, এবং সব থেকে লুক্রেটিভ যেটা রয়েছে সেটা 2003। সেখানে যে ভদ্রলোকের নাম জ্যাসন ওয়াগ, তিনি এখানে আরও কিছুটা অ্যাডিশন করেছিলেন। আজকে এই যে বইটার কথা বলছি, অলরেডি এই বইটা কিন্তু একজনকে দিতে চলেছি ফ্রিতে। আপনারা নিজেরা, লিঙ্ক দেওয়া থাকবে এই ইন্টেলিজেন্ট ইনভেস্টর। এই বইটা আপনারা কিনতে পারেন অ্যামাজন থেকে বা অন্য যেখান থেকে আপনার খুশি। লিঙ্ক থেকেও নিতে পারেন, না নিতে পারেন, সেটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টরটা হলো বইটা এমন জিনিস, নলেজ এমন জিনিস, যেটা যদি সঠিকভাবে আপনি প্রয়োগ করতে পারেন নিজের জীবনে, আপনি সত্যি সত্যি এমন একজন মিস্টার বাফেট হওয়ার সম্ভাবনা রাখেন। মিস্টার বাফেট কিন্তু তার জীবনের ম্যাক্সিমাম সময় কিন্তু পড়াশোনা করেছেন। আজও, মানে এই এজে এসেও উনি কিন্তু 500 পাতা পর্যন্ত পড়েন এক এক দিনে। এটা বিশ্বাসযোগ্যতা নয় বলে যেটা মনে হচ্ছে, সেটা আমি নিজে ভেরিফাই করেছি এবং কনফার্ম হয়েছি উনি সিরিয়াসলি একজন ভোরাসিয়াস রিডার। আজকের ভিডিওর মধ্যে একদম কুইকলি আমি টোটাল ব্যাপারটা ডাইজেস্ট করব। অফকোর্স আমার সামারি করা মানেই কিন্তু গোটা বই নয়। এই বইটা একটা আলাদা বই, যে এই বইয়ের মাত্রা, স্বাদ, আলাদা গন্ধ। কিন্তু যার সময় কম, পড়ার অভ্যাস অত নেই, কিংবা ইংলিশে সেটাকে ডাব করে নিয়ে আসা সেগুলো সম্ভব না, বা বোঝাটা একটু কষ্টকর, তাদের জন্য রিকোয়েস্ট এই ভিডিওটা বানানো রয়েছে। তাহলে ফটাফট আসা যাক। 7খানা আমি চ্যাপ্টারকে একদম কনসাইজ করেছি, 1 বাই 1, 1 বাই 1 অ্যান্ড 1 বাই 1। ফার্স্ট ওয়ান কথাটা বলবো, একটা স্পেকুলেটর এবং ইনভেস্টরের মধ্যে পার্থক্য। দুর্দান্ত ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি বলতে চলেছি। প্রথম ঘটনা, একজন স্পেকুলেটর, সে স্পেকুলেশনের কাজ করে, টাইম নিয়ে কাজ করে, প্রাইস নিয়ে কাজ করে, এবং প্রাইস মুভমেন্টের উপরে বাজি ধরে যে এখন বাড়তে পারে, এখন কমতে পারে। বাট একজন ইনভেস্টর টোটালি কনসেপ্টটা তার চেঞ্জ। সে ফান্ডামেন্টাল অ্যানালিসিসগুলো করে নেয়, সে তার রিটার্ন কোন কোম্পানিতে বেশি আছে সেটা চেক করে, এবং সঙ্গে সঙ্গে ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, এটসেট্রা সমস্ত রকম অ্যাকাউন্টিং ফর্মুলাগুলোকে চেক করে। এর মধ্যেই পড়ছে এন্টারপ্রাইজ ভ্যালু। একটা কোম্পানি দাঁড়িয়ে রয়েছে, কোম্পানির এক্স্যাক্ট কি ভ্যালুয়েশন রয়েছে, কোম্পানি যদি বিক্রি হয় এই মুহূর্তে, সেক্ষেত্রে তার টোটাল অ্যাসেট, তার থেকে তার নেগেটিভিটি কিন্তু, তার সমস্ত মাইনাস হচ্ছে তার লায়াবিলিটিগুলো, যে ভ্যালুটা পড়ে রইলো সেটাকে আমরা বলছি এন্টারপ্রাইজ ভ্যালু। এইভাবে তৈরি করেছে একটা দুর্দান্ত বিষয়। তো এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো অ্যাজ এ ইনভেস্টর পয়েন্ট অফ ভিউ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট মিস্টার গ্রাহাম বলেছিলেন, সেটা মার্জিন অফ সেফটি। এক্স্যাক্ট মার্জিন অফ সেফটি হচ্ছে অরিজিনাল যে প্রাইস। আমি এন্টারপ্রাইজ ভ্যালু বলার পরেই আসছি এই পয়েন্টের দিকে, কারণ অরিজিনাল প্রাইসের সঙ্গে মার্কেট প্রাইসের যতটা ডিফারেন্স হবে, সেটাকে আমরা বলবো মার্জিন অফ সেফটি অর MOS। মার্জিন অফ সেফটি কথার অর্থ হচ্ছে, তুমি একটা পেন কিনেছো, পেনটার অরিজিনাল ভ্যালু এবং যে বাজারে যে বিক্রি হচ্ছে তার সঙ্গে যে ডিফারেন্সটা, অর্থাৎ একটা পেন যার অরিজিনাল ভ্যালু 10 টাকা কিন্তু বাজারে 50 টাকায় বিক্রি হচ্ছে, এখানে মার্জিন অফ সেফটি নেই। কিন্তু যদি উল্টো কথা বলি, যে পেনটা তুমি কিনে রেখেছো এটা অরিজিনাল ভ্যালু 25 টাকা কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 10 টাকাতে, তাহলে এখানে মার্জিন অফ সেফটি কত? 15 টাকা মার্জিন অফ সেফটি। উনি বলেছেন এই মার্জিন অফ সেফটি দেখে স্টক কেনা। সেকেন্ড যে ইম্পর্টেন্ট পয়েন্ট উনি বলেছেন সেটা হচ্ছে রিটার্ন অ্যাডিকুয়েসি, অর্থাৎ কোম্পানিটি যেন প্রতি বছরে একটা সুন্দর রিটার্ন দিয়ে যায়, প্রফিটেবিলিটি যেন সুন্দর জায়গা থাকে। এই জিনিসগুলো যে দেখে তৈরি করছে, এই ডিসিশন নিচ্ছে, সেই একজন প্রকৃত ইনভেস্টর। নাম্বার 2, সেকেন্ড যে কথা বলবো সেটা হচ্ছে মার্কেট কনসেপ্ট। মিস্টার মার্কেটকে একজন এমন মুডি মানুষ বলে মনে করে নেওয়া হচ্ছে। সে মুডি মানুষটা আপনার ঘরের কলিং বেল টিপবে, গেট খুলবেন, সঙ্গে সঙ্গে সে বলবে এই পেনটা বিক্রি আছে, এই পেনটার দাম আজকে 45 টাকা, আপনি কি নেবেন?
সঙ্গে সঙ্গে আপনি চিন্তা করে দেখবেন, না এখন আমার কাছে পয়সা নেই, কিংবা এটা 15 টাকা বিক্রি হচ্ছে, 45 টাকা নেব না, সঙ্গে সঙ্গে আপনি বলবেন নো। মুডি এখানে সঙ্গে সঙ্গে সে শুনেই হাসি মুখে চলে যাবে এবং আপনি দরজাটা বন্ধ করবেন। আবার পরের দিন সকালবেলায় ঠিক সেই সেম ওয়েতে মিস্টার মার্কেট চলে এসে আবার কলিং বেল টিপবে এবং সেখানে সে আবার বলবে আজকে 5 টাকায় বিক্রি হচ্ছে পেনটা, আপনি কি নেবেন? আপনি ততক্ষণে জেনে গেছেন যে পেনটার দাম 15 টাকা, আপনি সঙ্গে সঙ্গে সেটা গ্র্যাব করে নেবেন। দিস ইজ কল দ্য মিস্টার মার্কেট কনসেপ্ট। এই কনসেপ্টটা এই বইটার মধ্যে উনি প্রকাশ করেছেন। সেখানে একজন মুডি লোককে নিয়ে কথাবার্তা বলেছেন, হাই প্রাইস, লো প্রাইস, কোন প্রাইসে নেওয়া যেতে পারে, কখন নেওয়া উচিত, কখন নেওয়া উচিত না, এভরিথিং উনি বক্তব্য রেখেছেন দিস বুক। না, 3 নম্বর পয়েন্ট, মার্জিন অফ সেফটি। খুব গুরুত্বপূর্ণ একটা বেসিক প্রিন্সিপালকে উনি নিয়ে এসেছিলেন। এই মার্জিন অফ সেফটির মধ্যে MOS দিয়ে মার্জিন অফ সেফটি ঠিক করা হয়। ইন্ট্রিনসিক ভ্যালু মাইনাস মার্কেট প্রাইস ইকুয়াল টু হচ্ছে মার্জিন অফ সেফটি। আগেই বক্তব্য রেখেছি, মার্জিন অফ সেফটি দিয়ে সবসময় কিন্তু স্টক কেনা উচিত বলে তিনি। চ্যাপ্টার 4 উনি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, ডিফেন্সিভ যে ইনভেস্টর আর এন্টারপ্রাইজ ইনভেস্টর দুজনের মধ্যে পার্থক্য করে দিয়েছেন। ডিফেন্সিভ ইনভেস্টর কথার অর্থ কি? ডিফেন্সিভ ইনভেস্টর হচ্ছে যারা বিশাল পরিমাণে ইনভেস্ট করছেন মার্কেটে সেই ধরনের স্টকে ইনভেস্ট করছেন যার রিটার্নটা কম থাকলেও রিস্ক পরিমাণটাও কম রয়েছে এবং তার পোর্টফোলিওতে তারা ডাইভার্সিফাই করে পোর্টফোলিওগুলো ইনভেস্ট করছেন, এদেরকে বলছে ডিফেন্সিভ। এরা কিন্তু খুব বেশি রিস্ক নিতে পছন্দ করে না, ট্রেডিং যদি কখনো করেও থাকে খুব সামান্য পরিমাণে ট্রেড করে এরা। এন্টারপ্রাইজ ইনভেস্টার একটা নতুন ধরনের ইনভেস্টারের কথা বলছেন উনি, যারা খুব রিস্ক নিতে পছন্দ করে, তারা ফান্ডামেন্টাল খুব ভালো করে সিলেকশন করে, মার্জিন অফ সেফটি দেখে নেয়, এন্টারপ্রাইজ ভ্যালু ক্যালকুলেশন করে নেয় এবং সবসময় ভালো স্টক যেটা আছে লুক্রেটিভ স্টক সেখানে ইনভেস্ট করার চেষ্টা করে এবং এনারা খুব পরিশ্রমী হয় একটা ভালো স্টককে খুঁজে বের করার জন্য, এদেরকে বলছে এন্টারপ্রাইজ ইনভেস্ট। 5 নম্বর খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, স্টক সিলেকশন গাইডলাইন্স। এই বইটার মধ্যে উনি মিস্টার বেঞ্জামিন গ্রাহাম উনি এমন কিছু আইডিয়া বলে দিয়েছে যেগুলো 1949 অকল্পনীয়, যে কারণের জন্য মিস্টার বাফেট যিনি একটা বিশাল সম্পদের পরিমাণ সৃষ্টি করেছেন, সেই মিস্টার বাফেটের কথা নিয়ে বলছি, ওনার গুরু হিসেবে মনে করে নিয়েছিলেন এবং সেখানে যে বক্তব্যটা উনি জীবনীতে লিখেছিলেন সেখানে একটা পয়েন্টে এই কথাটাই উনি লিখেছিলেন যে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল এই বইটা। এখানে আমি কনসেপ্ট পেয়েছিলাম শুধুমাত্র সঞ্চয় করা নয়, সঠিক কোম্পানিতে সঞ্চয় করা, এটা আমাকে শিখিয়েছিল। আমি যে 5 নাম্বার পয়েন্টটা বলতে চলেছি বন্ধুরা, এত বছর পরে আজও আমাদের অবাক করে যে কত সুন্দর ওনার কনসেপ্টটা উনি নিয়ে এসেছিলেন। উনি বলছিলেন নাম্বার 1, স্ট্রং ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কথা বলেছিলেন। একটা কোম্পানিতে ইনভেস্ট করতে গেলে তোমার যে ফাইন্যান্সিয়াল থাকতে হবে কোম্পানির, সেটা যেন খুব স্ট্রং হয় এবং উনি আরেকটা পয়েন্ট বলেছিলেন ঋণের পরিমাণ কোম্পানির যেন খুব কম থাকে, অর্থাৎ লো ডেপ্ট কোম্পানি থাকবে। 3 নম্বর পয়েন্ট উনি বলেছিলেন সেটা হচ্ছে কনসিস্টেন্ট রিটার্ন। কোম্পানিটা কনসিস্টেন্টলি যেন রিটার্ন দিয়ে যায়, এটাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ প্রতি বছর কোনো এক বছর প্রচুর প্রফিট করলো, কোনো বছর প্রফিট কম করলো, নো, প্রফিট যেন কম বেশি করেই যায় কন্টিনিউ, সেটার দিকে লক্ষ্য রাখতে বলেছেন। এছাড়া একটা গুরুত্বপূর্ণ উনি বলেছেন সেটা হচ্ছে ভ্যালুয়েশন, মডারেট পি রেশিও। অত বছর আগে কিন্তু প্রাইস টু আর্নিং রেশিও নিয়ে চিন্তাভাবনা হতো এবং এই কথাটা উনি সে সময় কনসেপ্ট ছিল যে পি যেন খুব বেশি কিছু না হয়। পরবর্তীকালের রিসার্চ হয়েছে, আমরা আরও পরে দেখেছি অনেক কিছু পরিবর্তন। আমরা এটা দেখেছি যে শুধু পিই নয়, গ্রোথকে সঙ্গে নাও। আমরা দেখেছি শুধু গ্রোথ বলে না, কোম্পানির বিজনেসকে লক্ষ্য রাখো, শুধু বিজনেসকে লক্ষ্য রাখলে হবে না, এর সঙ্গে ক্যাশ ফ্লোকে জোর দাও। কিন্তু সেই সময় 1949-এ যে কনসেপ্টটা উনি নিয়ে এসেছেন দ্যাট ইজ এনারামাস, ভেরি গুড, এবং অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেগুলো আমাদেরকে কিন্তু কাজে লাগে। আরেকটা জিনিসের কথা উনি বলেছিলেন সেটা হচ্ছে ডিভিডেন্ড যেন কন্টিনিউ দিয়ে যায়। অর্থাৎ যে কটা পয়েন্ট উনি বলেছেন আমি আবারও বলছি, কারণ এটা 10 বার 20 বার 25 বার জানা দরকার, এইগুলো খুব কাজে লাগে। ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকতে হবে, সেকেন্ড ওয়ান থাকতে হবে কি ঋণের পরিমাণ কম থাকতে হবে, 3 নম্বর পয়েন্ট কি রাখতে হবে কনসিস্টেন্ট প্রফিটেবিলিটি থাকতে হবে, 4 নম্বর কি পয়েন্ট রাখতে হবে, 4 নম্বর হচ্ছে কোম্পানির ক্ষেত্রে মডারেট পি রাখতে হবে, 5 নম্বর কি রাখতে হবে ডিভিডেন্ড যেন কনস্ট্যান্টলি দিয়ে যায়। এই 5টা পয়েন্ট যদি কেউ ঠিক করে রাখতে পারে আই এম শিওর সে কিন্তু একটা ভালো কোম্পানির দিকেই যাবে, খারাপ কোনো কোম্পানিতে সে যাবেই না। কোনো একটা খারাপ পেনি কোম্পানিতে সে ইনভেস্ট করার আগে যদি 5টা পয়েন্টকে একবার অন্তত মনে করে, আমি যে কারণে শুরুতে বলেছিলাম 1949-এ আসা এই বইটা যদি একবার কোনো একজন ইনভেস্টর ভালো করে পড়তো, সেই ইনভেস্টর লস হওয়ার সম্ভাবনা অনেক কমে যেত। লক্ষ লক্ষ শেয়ার হোল্ডার এভাবে লসে পড়তো না। শুধু তাই নয়, এই বইটা
এমনই একটা বই যে বই কিনা যখন মার্কেট পড়ছে এই সময় অনুযায়ী সে সময়তেও এই বইটা কিন্তু দুরন্ত কাজে লাগবে। এবার আসা যাক পরের পয়েন্টের দিকে। 6 নম্বর যে পয়েন্টটা বলতে চলেছি সেটা কিন্তু 5 নম্বরের রেস তুলে বলছি। কথাটার অর্থ হচ্ছে মার্কেট ফ্ল্যাকচুয়েশন ইজ নর্মাল। মার্কেটে ফ্ল্যাকচুয়েট হওয়াটা কিন্তু সাধারণ ঘটনা। ভোলাটিলিটি আসলে সুযোগ তৈরি করে, ভোলাটিলিটি ভয় তৈরি করে না, এটাই কিন্তু একটু বুঝতে হবে। ভোলাটিলিটি বেসিক্যালি একটা অপরচুনিটি বা সুযোগ, কোনো রকম রিস্ক নয়। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এই 6 নম্বর পয়েন্টটা, কারণ এই চ্যাপ্টারটার মধ্যে যে বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে ঠিক আজকে মার্কেটের এই পতনের সময় এটা একেবারে আদর্শ। আমি আবারও বলছি কথাটা নিয়ে, কথাটা হচ্ছে মার্কেট ফ্ল্যাকচুয়েশন, কখনো পড়ছে উঠছে 15%, 20%, প্যানিকড, সাধারণ মানুষ যে প্যানিকড হচ্ছে, এইগুলো সবগুলো হচ্ছে খুব নর্মাল ঘটনা। এটাকে বলছে খুব নর্মাল, এবং এটা এই ভোলাটিলিটিটা আলটিমেটলি মার্কেটের একটা সুস্থতার পরিচয়। 7 নম্বর যে পয়েন্টটা বলেছে সেটা আরো মারাত্মক পয়েন্ট। এই পয়েন্টটা বেশ মানে ইমোশনাল সাইকোলজি, মানে হিউম্যান সাইকোলজি নিয়ে কথা বলছে। উনি বক্তব্য যেটা বলছে যে ইমোশনাল কন্ট্রোল ইজ ক্রিটিক্যাল। অর্থাৎ এই ইমোশন কন্ট্রোল মানে আমাদের সবথেকে বড় শত্রু হচ্ছে আমরা নিজেরা। দ্য বিগেস্ট এনিমি অফ ইনভেস্টর ইজ হিমসেলফ। নিজেই নিজের এনিমি, অর্থাৎ নিজেই নিজের মধ্যে একটা ফিয়ার তৈরি করছি, এবং সেই ফিয়ারের ফলে নিজেই যখন নিজের পোর্টফোলিও দেখছি এবং সেখানে যখন নেগেটিভ দেখছি সঙ্গে সঙ্গে সেল করে দিচ্ছি। আবার এমন এমন সময় আমরা কিনছি যখন মার্কেট টপে রয়েছে, এবং সেখানে আমরা কিনে এই চিন্তা করছি যে আগামী দিন থেকে এই সুযোগ আর পাবো না, এত উপরে মার্কেট চলে যাবে। অর্থাৎ মার্কেট যখন 20% কারেকশনে থাকছে তখন আমরা মনে করছি আরও 20% ডাউন হবে, আর মার্কেট যখন 20% আপ থাকছে তখন মনে করছি আরও 20% আপ হবে। এই হিউম্যান সাইকোলজি আমাদেরকে একটা বড় ট্র্যাপে ফেলছে। অর্থাৎ এখানে ইমোশনাল কন্ট্রোলগুলোকে নিয়ে কথা বলা হয়েছে, এবং সেখানে বলছি ফিয়ার এবং গ্রিড দুটোকে যতদিন আমরা কন্ট্রোল করতে না পারবো ততদিন আমরা কিছুতেই বড় টাকা বানাতে পারবো না। সুতরাং এই ফিয়ার এবং গ্রিড দুটোকেই কিন্তু আমাদের আটকাতে হবে, না হলে এটা আমাদের আলটিমেট রিটার্নটাকে শেষ করে দেবে। তাহলে মোটামুটি আমরা এই পর্যন্ত 7খানা চ্যাপ্টারকে একদম কনসাইজ করে নিলাম, এবং সে 7খানা চ্যাপ্টারের যদি এক লাইনে বলার চেষ্টা করি, শুধু এক লাইনে, গোটা 700-800 পাতার বইকে আমি এক লাইনে বলি, তাহলে প্রথম ঘটনার কথা বলবো। নাম্বার 1 হচ্ছে ইনভেস্টমেন্ট উইথ লজিক। ইনভেস্টমেন্ট করো একটা রিজন দেখিয়ে, একটা সত্যিকারের ডেটাগুলো দেখে, এবং সেই ডেটাগুলো পজিটিভিটি শো করবে, তখনই তুমি ইনভেস্ট করবে। এবং 2 নম্বর হচ্ছে তোমার ক্যাপিটাল যেটা থাকছে সেটাকে কিন্তু প্রোটেক্ট করার চেষ্টা করো, মার্জিন অফ সেফটি নিয়ে, এন্টারপ্রাইজ ভ্যালু তৈরি করে, এমন একটা ভ্যালু তৈরি করো যে ভ্যালুটা যখন ডাউন সাইডেড হবে সেটাকে কিন্তু প্রোটেকশন করবে। এবং 3 নাম্বার কথা বলবো মার্কেট নয়েজ। ইগনোর মার্কেট নয়েজ। মার্কেটে বিভিন্ন রকমভাবে গ্রিড ফিয়ারের প্রসেস চলবে, ভ্যালুয়েশন হাই লো এভরিথিং থাকবে। তোমার কাজ হবে শুধুমাত্র নিজেকে কন্ট্রোল করে এগিয়ে নিয়ে যাওয়া, মার্কেটের নয়েজকে একদম বাদ। যে পয়েন্টটা বাদ গেল সেটা হচ্ছে ফর্মুলা। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ফর্মুলাকে আমি বাদ দিয়েছি। আমি জানি না সেই ব্যাপারে তোমাদের বা আপনাদের কোনো উৎসাহ আদৌ আছে কিনা, কারণ অনেকেই ফর্মুলার উপরে বড় অনীহা। কিন্তু এই বাজারে যদি সত্যি টিকতে হয়, এই বাজারে যদি এই সব মানুষদের একটা মানুষ হতে হয়, তাহলে ফর্মুলাটা হচ্ছে মাস্ট, জানতেই হবে। কিন্তু আমি জানি না, যদি ইচ্ছা থাকে তাহলে ইয়েস বলে কমেন্ট বক্সে লিখবে, তাহলে আমি ভবিষ্যতে, আমি যদিও বিশ্বাস রয়েছে যদিও যে খুব বেশি ফর্মুলার দিকে কারো উৎসাহ নেই, যেসব ফর্মুলাগুলো নর্মালি উনি ইউজ করেছেন খুব ইম্পর্ট্যান্ট, আমি আমার জীবনে সবসময় লাগাই। ফার্স্ট অফ অল মার্জিন অফ সেফটি ক্যালকুলেশন কিভাবে হয়, ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেশনের একটা বিউটিফুল প্রসেস উনি ইউজ করেছেন। যদি উৎসাহ থাকে, অনেকেই দেখি ইয়েস জানতে চাই, তাহলে ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেশন, মার্জিন অফ সেফটি ক্যালকুলেশন, আর একটা উনি জিনিস বলেছেন নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটাল বা একে যেটা বলা হয় ডি ভ্যালু ফর্মুলা, উনি যেটা বলেছেন এটা নিয়েও আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দেবো। এটাও একটা গুরুত্ব। 4 নাম্বার বলবো গ্রাহাম নাম্বার ফর্মুলা। এটাও খুব গুরুত্বপূর্ণ। গ্রাহাম নাম্বার দিয়ে একটা স্টককে আইডেন্টিফাই করা যান। অ্যান্ড লাস্ট 5th যে ফর্মুলার কথা বলবো সেটা হচ্ছে ডিফেন্সিভ ইনভেস্টর যারা রয়েছে তাদের ক্রাইটেরিয়া কি কি পয়েন্ট হলে সে ডিফেন্সিভ ইনভেস্টর হয়। যদি উৎসাহ থাকে, যদি সত্যি এই জগতে ইচ্ছা থাকে তেমনভাবে, তাহলে বলতে পারেন। যদি ইচ্ছা না থাকে
নো প্রবলেম, যেরমভাবে শিখে চলেছেন এগিয়ে চলুন, একটা মিড লেভেলে আমরা পৌঁছবই।